আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক ১ মাস আগে গত ১৯ মে ৩টি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি দেশে ফিরবেন, এমনকি বিচারের মুখোমুখি হতেও রাজি আছেন। বাংলাদেশের পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণার পর থেকে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর দলীয় ও সাংগঠনিক তৎপরতা এবং শক্তি বহু গুণ বেড়েছে, আর মিছিলের সংখ্যা বেড়েছে কমপক্ষে ১২ গুণ। ১৯শে জুন একদিনেই সারা দেশের সবচেয়ে বেশি ৭৭টি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শুধু আওয়ামী লীগ নয়, ১৪ দলীয় জোটের সাথে সম্পৃক্ত অন্য দলগুলো তৎপরতা শুরু করতে পারে। উদ্বেগের বিষয় হলো, পুলিশ এখন আওয়ামী লীগের কার্যক্রমকে ঘিরে বড় রকমের সহিংসতার আশঙ্কা করছে। এমন আশঙ্কার কথা পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি নির্দেশনামূলক বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে। ১৮ জুন সে আশঙ্কার কথা জানানোর কিছুক্ষণ আগে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা আরো উদ্বেগজনক। সেটি হলো, বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর অন্তর্কোন্দলে সহিংসতা হতে পারে, যেটির দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেয়া হতে পারে। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাতের এমপি শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোয়েন্দাদের এই আশঙ্কার তীব্রতা আরো বাড়ছে। পুলিশ সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, আওয়ামী লীগ সামনের দিনে নতুন নতুন কিছু কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে এবং আগস্ট মাসকে কেন্দ্র করে দলটির ব্যাপক শোডাউনের পরিকল্পনা আছে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে, অন্যদিকে পুলিশ সহ বিভিন্ন সংস্থার বড় রকমের সতর্ক বার্তার মধ্যে সরকার ও বিএনপি কি করছে? সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, দুটি কারণে সরকারকে বেশ সিদ্ধান্তহীন অবস্থানে থাকতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত ১৯শে মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইমেইলে ৩টি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হতে চান। এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রথমে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগ সহ এর অন্যান্য অঙ্গ সংগঠনের মিছিলের সংখ্যা বেড়েছে। এর মধ্যে নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লায় বড় ধরনের মিছিল এবং শোডাউনের পর পুলিশও তাদের অভিযান বাড়িয়েছে এবং ব্যাপক ধরপাকড় করেছে। কিন্তু তাতেও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা কমেনি। এর মধ্যে আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ ও এ.কে.এম. রহমতুল্লাহ জানা যায় ব্যাপক মানুষের উপস্থিতি এবং স্লোগানে সরকার গোয়েন্দা সংস্থাগুলোকে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেয়। গত ৬ জুন পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি রিপোর্টে বলা হয়েছিল, দায়মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার বক্তব্য দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রলীগের ২৭টি কমিটি ঘোষণা করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটিগুলো। এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের উপর নজরদারি বাড়িয়ে সবগুলো গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়। গত ১১ জুন ছিল শেখ হাসিনার কারামুক্তি দিবস। তার আগে ও পরে কমপক্ষে ৪টি গোয়েন্দা সংস্থা সরকারকে আলাদা আলাদা রিপোর্ট জমা দিয়েছে। সেসব রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ও বহর বাড়ছে। উদাহরণ হিসেবে বলা হয়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১৭ মে একদিনে মিছিল হয়েছিল ২৬টি, কিন্তু শেখ হাসিনার ঘোষণার পর প্রতিদিন কমপক্ষে ১৮ থেকে সর্বোচ্চ ৬০টি পর্যন্ত মিছিলের তথ্য রেকর্ড করেছে সংস্থাগুলো। সবশেষ ১৯শে জুন একদিনে ৭৭টি মিছিলের তথ্য রেকর্ড করেছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে ঢাকা ও আশেপাশের এলাকাগুলোতে মিছিল হয়েছে ২৩টি।
পুলিশের তথ্য অনুযায়ী এসব মিছিলে উপস্থিতির সংখ্যা বাড়ছে। এর মধ্যে আগামী 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের বিভিন্ন সংস্থার সদর দপ্তরে মূল্যায়ন রিপোর্ট জমা দেয়। তার প্রেক্ষিতে 18 জুন রাতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সদর দপ্তর। আগামী 23শে জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে। দেশের 7 জন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও 8 বিভাগের রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠা বার্ষিকীকে দলটির সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়, সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। এই অবস্থায় এসব বিষয়ে গুরুত্ব নিয়ে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের এই সতর্ক বার্তা যাওয়ার আগে 18 জুন সকালে রাজধানীর মহাখালীতে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে, তখন বেশ কয়েক রাউন্ড ককটেল বিস্ফোরিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। একাধিক সংস্থার প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো মাঠে কোনো রাজনৈতিক দল থেকে প্রতিরোধের শিকার হলে আগে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতো না, কিন্তু সম্প্রতি দলটির কয়েকটি অনলাইন বৈঠকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। সে কারণে গোয়েন্দাদের আশঙ্কা, আওয়ামী লীগের মিছিলে বাধা দিতে গেলে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে 14 দলের নেতাদের যোগাযোগ হয়েছে। 14 দলের অন্য শরিক দলগুলো মাঠে নামা শুরু করবে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিশেষ ও জরুরি সতর্কবার্তা সম্পর্কে পুলিশ কর্মকর্তারা বলছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ডিএমপির পক্ষ থেকে 19 জুন সকালে সংবাদ সম্মেলন করা হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির এই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পুলিশ সহ সরকার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দেশের বাইরে থেকে আন্দোলন করার জন্য নির্দেশনা দেওয়া হলেও সারা দেশে 129 জন আওয়ামী লীগ নেতা সাংগঠনিক তৎপরতাগুলোর নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পর্যায়ক্রমে মিছিলের সংখ্যা বাড়িয়ে দলটির মূল লক্ষ্য হলো আগস্ট মাস জুড়ে ব্যাপক শোডাউন করা। এই তৎপরতা যতই বাড়তে থাকবে, সহিংসতার আশঙ্কা ততই বেড়ে যাবে, এমন আশঙ্কার কথা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, নানা কারণে ক্ষুব্ধ স্থানীয় জনগণ এসব মিছিলে সহায়তা করছে। অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষজন বিএনপি এবং এনসিপির উপর চড়াও হচ্ছে। পুলিশের একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো এখনো পর্যন্ত পুলিশের উপর সংঘর্ষে যায়নি, তবে স্থানীয় জনতার সহায়তা পাওয়ার কারণে আর পুলিশের উপর হামলার সংখ্যা বাড়তে থাকায় পুলিশও সামনের দিনগুলোতে আওয়ামী লীগের বিক্ষোভের মুখে পড়তে পারে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এবছরের প্রথম 5 মাসে জানুয়ারি থেকে মে পর্যন্ত পুলিশের উপর অন্তত 268টি হামলার ঘটনা ঘটেছে। এরপর চলতি জুন মাসের মাঝামাঝিতে ঘটেছে বড় 3টি ঘটনা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উদ্বেগজনক কিছু পরিস্থিতি সামাল দিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, বর্তমান সরকারি ও বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল আছে। এসব কোন্দলের কারণে সহিংস ঘটনা ঘটতে পারে।
চট্টগ্রামের রাউজান ও খুলনায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। এসব কোন্দলে সহিংসতা আরো বাড়তে পারে, যেটি বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। গোয়েন্দাদের এমন আশঙ্কার মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের জামাত সমর্থিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয় উঠে আসায় এলাকা জুড়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজন আরমান উদ্দিন বলে অনেকে দাবি করলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দাদের আশঙ্কা, এই ধরনের ঘটনা বাড়তে পারে এবং অভ্যন্তরীণ কোন্দল লুকাতে এসব ঘটনার জন্য রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দায়ী করা হতে পারে। পুলিশের আরেকটি বড় আতঙ্কের জায়গা হলো 24-এর 5ই আগস্ট জেল থেকে পলাতক 53 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। কারা অধিদপ্তরের তথ্য মতে ওই সময় জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য এবং 99 জন বিশেষ বন্দী পালিয়ে গিয়েছিল। তাদের 46 জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এখনো পলাতক 53 বন্দীর 6 জন জঙ্গি, 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য এবং 43 জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। গোয়েন্দাদের আশঙ্কা, রাজনৈতিক সহিংসতায় এদের ব্যবহার করা হতে পারে। প্রশ্ন হলো, একদিকে আওয়ামী লীগের তৎপরতা বাড়ছে আর অন্যদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক সতর্কতার কথা বলছে। এমন পরিস্থিতিতে সরকার ও সরকারি দল বিএনপি কি ভাবছে বা কি করতে যাচ্ছে? সরকার ও বিএনপি সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বড় ধরনের শোডাউনে সরকার আগ্রাসী হতে পারছে না। প্রথমত, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে পুলিশের যে অবস্থা তাতে পুলিশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব নয়। তাছাড়া আওয়ামী লীগ মিছিলের সময় স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। লালমনিরহাটের আদিতমারিতে পুলিশ ও জেলা প্রশাসনের উপর হামলার পর পুলিশকে মাঠে অনেক বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। দ্বিতীয়ত, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিএনপি তৃণমূল এই মুহূর্তে আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানে যেতে চায় না। এমনকি এটি নিয়ে বিএনপি শীর্ষ নেতারাও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। একদিন আগে সংসদের রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছিলেন। মির্জা ফখরুল আওয়ামী লীগের ইস্যুটাকে পাশ কাটিয়ে কবে নির্বাচন হতে পারে সে বিষয়ে উত্তর দিয়েছেন। বিএনপি নেতারা মনে করেন, এই মুহূর্তে মাঠে যদি বিএনপি আওয়ামী লীগের উপর চড়াও হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তার ফল যাবে জামাতের ব্যাংকে। তৃণমূল থেকে সেই বার্তা বিএনপির হাইকমান্ডকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিরুদ্ধে বিএনপি নেতাদের মিছিলের খবরও পাওয়া যাচ্ছে। সৈয়দপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয় সূত্র মতে, লিটন মুন্সি গত নির্বাচনে বিএনপিকে সাহায্য করেছিল। সামনে স্থানীয় নির্বাচনে বিএনপির তার সাহায্য দরকার। এমন অবস্থা দেশের বেশিরভাগ এলাকায়। এই পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড আপাতত সিদ্ধান্তহীনতায় আছে, কি করবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতি মানেই বিনোদন, চরম বিনোদন। কখনোই বিনোদন ইন্টেলেকচুয়াল লেভেলে হয়, কখনোই বিনোদন ক্ষমতার কেন্দ্রে হয়, এবং এখানে মেধা, মননশীলতা, যোগ্যতা, অভিজ্ঞতা, কূটনীতি, দক্ষতা এগুলোর যেভাবে সকর্যতা থাকে, এগুলোর যেভাবে একটা গ্রহণযোগ্যতা থাকে, এবং এগুলোকে কেন্দ্র করে দ্য পলিটিক্যাল হিউমার এমন একটা জায়গাতে পৌঁছে যায়, এবং সেই হিউমারের কারণে আমরা এখনো পর্যন্ত উইনস্টন চার্চিল কিংবা ধরুন আব্রাহাম লিঙ্কন এদের সবাইকে স্মরণ করি। আবার পাক ভারত উপমহাদেশে আমরা মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু তাদের সবাইকে স্মরণ করি তাদের গ্রেটেস্ট হিউমার বা সেন্স অফ হিউমারের জন্য। বাংলাদেশের বঙ্গবন্ধু শাহ আজিজুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, আব্দুস সামাদ আজাদ,
সুরঞ্জিত সেনগুপ্ত, মোরালেস, তারা সবাই, ইভেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারা সবাই খুবই বিখ্যাত ছিলেন তাদের সেন্স অফ হিউমারের জন্য। তো এই সকল সেন্স অফ হিউমার তৈরি করার জন্য খুব উচ্চ মার্গের লেখাপড়া লাগে, খুব ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে, বংশ ভালো লাগে, চরিত্র ভালো লাগে, মানে মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া এবং মানুষের মনোজগতে একটি যাকে বলা হয় নেতিবাচক কথা বলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য ইউ মাস্ট হ্যাভ এ গুড ব্লাড লাইন। মন্দ চরিত্র, মন্দ চিন্তা, দ্য ব্যাড মাইন্ড, এটা কখনোই তৈরি করতে পারে না, যেটাকে বলা হয় ডার্টি মাইন্ড। ভারতের একজন খুব বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন রাম জেঠমালানি। তো রাম জেঠমালানি এই কথাটা খুব ব্যবহার করতেন যে ব্লু ব্লাড এবং যাকে বলা হয় ডার্টি মাইন্ড। ডার্টি মাইন্ড দিয়ে মানে মন্দ মন দিয়ে কখনোই কৌতুক করা যায় না এবং কখনোই মানুষের মনে দাগ কাটা যায় না। আপনার চেহারার মধ্যে ধরা পড়বে যে আপনার একটা নিকৃষ্ট বাজে মানে মন রয়েছে। তো রাজনীতির ময়দানে যদি আপনাকে ইতিহাস সৃষ্টি করতে হয়, হোয়াট এভার মেবি, আপনি ধরুন নিশ্চয়তা দেখাতে চান, খুব কঠোর, কেমন? গিয়াসউদ্দিন বলবন, হযরত উমর ইবনুল খাত্তাব, তৈমুর লং, আলাউদ্দিন খিলজি, ওনারা সবাই ভীষণ রকম নিষ্ঠুর, ভীষণ রকম দক্ষ এবং শ্রেষ্ঠতম শাসক ছিলেন। নিষ্ঠুরতাকে তারা একটি আর্টের পর্যায়ে নিয়ে গেছিলেন। আপনি যদি খুব বিনোদন দিতে চান, কৃষ্টি, কালচার, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এগুলো নিয়ে যদি আপনি কিছু করতে চান, আপনাকে যেতে হবে খলিফা হারুন আর রশিদ, আপনাকে যেতে হবে শার্লিমেন দ্য গ্রেট, আপনাকে যেতে হবে সুলতান সুলেমান, পাক ভারত উপমহাদেশে আপনি আকবর, তারপর জাহাঙ্গীর, এরপর শাহজাহান, তিনজনেই এই সেম জিনিসটি করেছেন। অর্থাৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, গল্প, উপন্যাস, স্থাপত্য সব মিলিয়ে একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন। কিন্তু আপনি যদি স্থূল কিছু করতে চান, এটা কেবলই মাত্র মানুষের যুগ যুগ ধরে মানুষের মনে ঘৃণা তৈরি করবে, মানুষকে বিরক্ত করবে। আর আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই ধরনের যাকে বলা হয় দুর্নাম এবং বদনাম থেকে নিজেকে নিবৃত করতে পারবেন না। আপনি এখানে আওয়ামী লীগের পার্লামেন্টে কয়েকজন মহিলা এমপি ছিলেন, তো যারা দেখে দেখে ভাষণ দিতেন, অকথ্য, মানে দেখা যায় না, এটাকে কি বলবো, যেটা দেখা যায় না, বিশ্রী রকম, অশ্লীল, শোনা যায় না, অবনক্সিয়াস, এরকম ভাবভঙ্গি, কথাবার্তা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে সকল মহিলারা এবং কিছু কিছু পুরুষরা তারা যে বক্তব্য দিতেন, সেই বক্তব্য পুরো মনে হতো যে শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের সকল অর্জন একেবারে নদীতে ফেলে দিয়েছে। এবং শেখ হাসিনা যতই নিজেকে স্মার্ট মনে করতেন না কেন, তাকে কিন্তু মূল্যায়ন করা হতো ওই সমস্ত লোকদেরকে দিয়ে যাদেরকে তিনি সিলেক্ট করেছেন। কোনো রিজন নাই যে একজন মানুষ যে তার সঙ্গী হিসেবে, সহকর্মী হিসেবে, মেম্বার অফ পার্লামেন্ট কি, এখন ধরুন মেম্বার অফ পার্লামেন্ট তারেক জিয়ারও যে অবস্থা, পার্থও যে অবস্থা, আর এখানে মহিলা কোঠায় এমপি হয়েছেন যারা শাম্মী, নীলুফার চৌধুরী, মণি, রানু, অল আর দ্য সেম। এখন আপনি নিজেকে যতই বস মনে করেন না কেন, তারা আপনার সহকর্মী। কাজে আপনি কাকে সহকর্মী বানাবেন, কাকে আপনার পাশে বসাবেন, কাকে আপনি মাননীয় সংসদ সদস্য বলে সম্বোধন করবেন, এটার রুচির উপরে, আভিজাত্যের উপরে সবকিছু নির্ভর করবে। সংসদে যে মহিলাদের
অন্তর্ভুক্তি এটা এরশাদ সাহেব করেছিলেন, এবং এটাকে তাচ্ছিল্য করার জন্য জাইজুদ্দিন সম্পাদক শফিক রেহমান লিখেছিলেন সংসদের 30 সেট অলংকার, জাস্ট লাইক এ পাপেট, জাস্ট লাইক এ অর্নামেন্ট, কিছুই না, সংসদের সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু এই সৌন্দর্য বৃদ্ধি করলো, অলংকার বললো, এরশাদের যে 30 জন নারী এমপি ছিলেন তারা সবাই ছিলেন সুন্দরী, তাদের সবাই এর সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, আর বললাম না, খুবই ঘনিষ্ঠ ছিলেন। আর কি কাজ করে তারা এমপি হয়েছিলেন সেটা মোরলেস, তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হয়েছিলেন, এটা আপনারা জানেন। কিন্তু তাদের শিক্ষা দীক্ষা পরিবার সবকিছু মিলিয়ে আপনি এরশাদকে একজন বিকৃত রুচির লোক বলতে পারবেন না। কিন্তু যখন একটা পার্লামেন্টে যখন মানুষ বলে বা এই জায়গাতে এই লোক এই কাজ করে এসেছে, তখন সেই কাজের সেই লোকের যদি চেহারা সুরত কোয়ালিটি ওইরকম না হয়, আর আশেপাশে যারা লোকজন আছে মানে যাদেরকে মানে কেন্দ্র করে এই ধরনের কথাবার্তা হয়, তখন সেখানে কি ধরনের একটা বিকৃত রুচির ব্যাপার স্যাপার আসে একবার ভাবুন তো, চিন্তা করুন তো। অনেক সময় মানে সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য অনেককে তুলে আনতে হয়, যেমন এবার পশ্চিমবঙ্গের লোকসভাতে, বিধানসভাতে, লোকসভাতে নয়, একেবারে একজন কাজের বুয়া তিনি বিধায়ক নির্বাচিত হয়ে গেলেন এবং তাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে, মন্ত্রী হয়ে গেছেন। তো এই যে তার যে সরলতা, সহজ, পার্লামেন্টে যাচ্ছেন, মন্ত্রী হয়ে কি করবেন, তিনি তখন থালা বাসন মাজছেন, এটা যাকে বলা হয় এক ধরনের উদারতা। এটা আমরা বাংলাদেশে কিন্তু করতে পারছি না। এরপর ধরুন ভারতের এখন বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন হরিজন সম্প্রদায় থেকে এসছেন, এটা ভারত রাষ্ট্রের একটা উদারতা যে এই পর্যায়ের মানুষকে এনে রাষ্ট্রপতির আসনে বসা হয়। কিন্তু তাদের আপনি দেখেন যে ক্যারিয়ারটা, লেখাপড়ার ক্যারিয়ারটা লং অ্যান্ড আউটস্ট্যান্ডিং। কিন্তু আমাদের সময়টাতে, বিভিন্ন সময়টাতে আমরা সবসময় চেষ্টা করি কি আমার জুতা টানতে পারবে ভালো, কি আমাকে বিছানায় আনন্দ দিতে পারবে, কে আমাকে হাত পা টিপতে পারবে ভালো, কে আমার দাড়ি মোছ কামিয়ে দিতে পারবে, কে আমার বাজার করে দিতে পারবে, কে আমার জামা কাপড় লন্ড্রি করে দিতে পারবে, সেই মানুষগুলোকে আমরা সবসময় কাছে রাখার চেষ্টা করি। এটা ওই যে একটা গাধা, মানে আমরা যে গল্প শুনেছি যে একজন গাধা মালিক সে রাস্তা দিয়ে যাচ্ছিল, যখন দেখলো যে সেখানে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, তিনি তখন গাধার জন্য একটা পিএইচডি ডিগ্রি কেনার চেষ্টা করলেন। এবং এই যে গাধা প্রকৃতির মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, এটা হোসেন শহীদ সরোয়ার্দী এই কাজটা করেছিলেন, বঙ্গবন্ধু তো করেছিলেনই, আর এরপর কিন্তু থেমে নেই। এবং এটা ধীরে 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 বিশ্রী থেকে বিশ্রী হচ্ছে। কথাগুলো বললাম, সাম্প্রতিক সময় একজন সংসদ সদস্য পদবীধারী ভদ্রমহিলা, বয়স হয়তো 65 বছরের মতো হবে বা আরো বেশি হবে, খুবই স্টাইলিস্ট, খুবই যাকে বলা হয় ইংরেজি খুব জানেন বলে নিজেকে ওইভাবে জাহির করতেন, এবং দীর্ঘদিন বিএনপির ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স কমিটি ছিল বা ওই ধরনের কোনো একটা সংগঠনের সাথে তিনি হয়তো জড়িত ছিলেন। তো গত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন, এবার পেয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু এবার মহিলা কোটায় তিনি সংসদ সদস্য হয়েছেন। তো পার্লামেন্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক, তার ড্রেস কোড, এবং তিনি যেভাবে তার হাত পা অঙ্গভঙ্গি যা কিছু করছিলেন, প্রতিটা জিনিসই ছিল দৃষ্টিকটু, একজন সংসদ সদস্যের জন্য কোনো অবস্থাতেই মানানসই নয়। তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন, এই দৃশ্য জামাতের লোকজন কিভাবে তাকিয়েছিল আমি জানি না, কিন্তু জামাতের লোকজনের এখানে তাকানোর কথা নয়। যদি জামাতের লোক এখানে তাকায় তাহলে তাদের অনেকেরই, তারা যে প্রচার করে সেই প্রচার নষ্ট হয়ে যাবে। তাদের মানে মেয়েরা যেভাবে জামাতের মেয়েরা হিজাব পরে আসে, এইভাবে
বিএনপির যারা সংসদ সদস্য এরকম আছেন, তারা যদি এই ভদ্র মহিলার মতো এরকম অঙ্গভঙ্গি করেন, এইভাবে স্মার্টলি চালচলন করেন, তাহলে জামাতের অনেকেরই ইমান চলে যাবে, তাদেরকে নতুন পোশাক আশাক করতে হবে। তো তিনি এই পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে ইংরেজি এবং বাংলা মিলিয়ে বেশ নাতিদীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন, যেটি এখন ভাইরাল হয়ে পড়েছে। কিছু ইংরেজি, কিছু বাংলা, বাংলাও হয়নি, ইংরেজিও হয়নি। 2 নম্বর হলো যে ইংরেজি এবং বাংলার দুটো মিশ্রণ, মানে আই লাইক টু ইট ইঁদুর, বা হাউ ইজ গোবর, মানে আপনি মিলিয়ে দিলেন হাউ ইজ গোবর, গোবর কেমন আছে, হাউ ইজ গুঁড়ো কিরমি, আপনার এখন গুঁড়ো কিরমি কেমন চলছে, এরকম ভুলভাল ইংরেজি যদি আপনি বলেন, মানুষ হাস্যরসে একদম মরে যাবে। And how about is hi, how are you কষা মিয়া, কষা তালুকদার, এরকম যদি আপনি ইংরেজি বলেন যে মাই রিলেটিভ ফেমাস, হিজ নেম কষা তালুকদার, কষা মজুমদার, এই জিনিসগুলো না ভীষণ রকম আপনাকে, মানে যাকে বলা হয়, বিব্রত করবে। আর যারা শুনবে তারা আপনার সম্পর্কে বা আপনাকে যারা মনোনীত করেছে তাদের সম্পর্কে খুব ওইরকম মনে করবে। তো সেই দিক থেকে এই ভদ্র মহিলা যে ধরনের ইংরেজি বাংলা মিলিয়ে বক্তব্য দিচ্ছেন, তার সেই বক্তব্যে তিনি রাস্তার উল্লেখ করেছেন, রাস্তার সর্বনাশ ঘটেছে। তিনি কাঁচা রাস্তা যেগুলো এখনো ঢালাই করা হয়নি, সেই কাঁচা রাস্তার যে কর্দমাক্ত কাদা, সেই কাদা শুধুমাত্র তার নিজের বক্তব্যে নয়, পুরো সংসদকে তিনি কালিমালিপ্ত করেছেন, কাদাযুক্ত করেছেন। এবং তার নিয়োগকর্তা, সেটা তারেক রহমান সাহেব হন বা অন্য যে কেউ দলের মধ্যে, তাকে যদি ইনফ্লুয়েন্স করে তারেক রহমানের কাছ থেকে তার মনোনয়ন নিয়ে থাকে, তিনি এই সবাইকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশে অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো একটু কসলালে বিজলা বিজলা ভাব হয়, দেখতে অনেকটা বাজে মনে হয়। আপনারা যেমন অনেকের যেমন আমাশয় রোগী হয় না, আমাশয় রোগীর যে বর্জ্য যেভাবে একটা পিছলে পিছলে থাকে এবং দেখতে খুব বাজে লাগে, তো এরকম আমাদের সমাজের অনেক কর্মকাণ্ড এরকম দুর্গন্ধ ছড়ায় না, কিন্তু পরিস্থিতি অনেকটা বিজলা বিজলা, পিচ্ছিল নয়, বিজলা বিজলা এরকম মনে হয়। এখন উনি ওই যে রাস্তাটা কথা বলেছেন, সে রাস্তার যে কাদা, সেই কাদার যে একটা পিছলা পিছলা আমেজ, সেই আমেজটাকে তিনি রীতিমতো তার বক্তব্য দ্বারা বিজলা বিজলা করে ফেলেছেন। কাদার উপর যদি বিজলা বিজলা পড়ে, কোনো কিছু যদি পড়ে, জেল জাতীয় কোনো কিছু পড়ে, সেটা কতটা বিশ্রী হয়ে যায়। এবং একদম যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি ভ্যাদ ভ্যাদে কাদা, সেই কাদার উপর এরকম বিজলা বিজলা কিছু একটা পড়েছে, কিছু একটা পড়েছে। তো সেটা কেমন হয়? এখন ওই যে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ভিত্তিতে পুরো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে একটা বিজলা বিজলা ভাব চলে আসছে। রাজনৈতিক দলগুলোর দুর্ভাগ্য যে তারা জাতির সামনে, এবং একটা জাতিরও দুর্ভাগ্য যে একটা রাজনৈতিক দলকে তারা, এমন একটা রাজনৈতিক দলকে তারা ভোট দিতে বাধ্য হয়, ক্ষমতায় বসাতে হয়, যারা কিনা এরকম একটা বিজলা বিজলা পরিবেশ তৈরি করে ফেলে, পিছলা পিছলা রাস্তা তৈরি করে ফেলে, এবং এমন একটা পরিস্থিতি যেগুলো না যায় শোনা, না যায় বলা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।